আহিবা ওদের পাশে বসলো। জেরিন আহিবার হাত ধরতেই দেখলো হাত বরফের মতো ঠান্ডা। অবাক হয়ে বলল, তোমার হাত এত ঠান্ডা কেন? আরে বাইরে গেছিলাম রে, ওইখান থেকে মাত্র ফিরলাম। কার সাথে বাইরে গেছিলে? আরে রাতে কেন বাইরে গিয়েছিলে? নাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। ঘুরতে গেছিলাম, কোনো কারণ ছাড়াই। শীতের রাতে কুয়াশার মধ্যে বাইরে ঘোরার মজাই আলাদা। তোদের বিয়ে শাদী হোক, জামাই নিয়ে সারা রাত রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবি। জেরিন বলল, ভাইয়াও দিয়েছিল নাকি তোমার সাথে? হ্যাঁ তো, এই রাতের বেলা কি আমি একা বের হব? বাবারে বাবা, বউ দেখেই কথা মেনে চলছে। আমরা একবার গ্রামের বাসায় গিয়েছিলাম এই শীতের মধ্যে। সেদিন আমাদের পুরাতন পৌর বাড়িতে পিকনিকের আয়োজন ছিল। রাত 10টার মধ্যে সবাই ওই বাড়িতে চলে গিয়েছিলাম। আমরা ঘুমিয়েছিলাম, এই কারণে তখন যেতে পারি নাই। ভাইয়াকে বলেছিলাম আমাকে একটু দিয়ে আসতে, সে তো শীত বলেই এড়িয়েই গেল। আর বলল এই শীতের রাতে নাকি বাহিরে ফুটপেতনি বেশি থাকে, এখন বাহিরে বের হলে নাকি ঘাড় মটকাবে। কি আর করবো আমি, ভাইয়ার এসব উল্টোপাল্টা বাহানায় যাওয়া হলো না। আর এখন দেখছি তোমার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, ওর ব্যবস্থা করছি আমি। আহিবা হাসতে হাসতে বলল, সেবার বুঝি তোমার পিকনিক বৃথা গেল? গেলই তো, তাসিন ভাইয়া আম্মুর সাথে আগেই চলে গেছে। আমি একা আর বড় ভাইয়া রয়ে গিয়েছিলাম। তারপর তোমাকে আর নিয়ে গেল না, তাই না? নিয়ে যায়নি আর আমাকে। মনমরা হয়ে বলল জেরিন। আচ্ছা ঠিক আছে, এবার এর বিচার আমি করব। কেন তোমাকে নিয়ে গেল না? আমি বাইরে যেতে বলছি, তাদের হাজারটা বাহানা এনে দাঁড় করাইছে। এক নম্বরে আছে। হ্যাঁ, আমি বিচার চাই এসবের। আমার দুই ভাইয়ের মধ্যে একজন আমাকে ভালোবাসে না। অভিমানী কণ্ঠে বলল জেরিন। আহিবা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করে না বাবু, এটার বিচার কাল হবে। তখন তোমার যা শাস্তি দিতে মন চায় তুমি তাই দিও। জেরিন মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। পরদিন নাদিয়ায় কলেজে গিয়ে তাসিনের সামনে পড়ল। অদ্ভুতভাবে সে আজ লক্ষ্য করলো তাসিনের সামনে কথা বলতেও তার অস্বস্তি লাগছে। এক ধরনের জড়তা আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে তাকে, আর মুখে বলা লাগে না। দুজনে অনুভব করে নিয়েছে কতটা ভালোবাসে একে অপরকে। আর সব কথা সবসময় মুখে ভেঙে চুরে বলে দিতেও হয় না, তার কাজ দেখেই বোঝা যায়। তাই নাদিয়া আর তাসিন কেউ কাউকে ভালোবাসার কথাটা নিজেদের মুখে স্পষ্ট করে বলে দেয়নি, কিন্তু দুজনেই ঠিক সেটা উপলব্ধি করে নিয়েছে। চোখ থেকে তো মনের কথা সহজেই বুঝে নেওয়া যায়। যে চোখ সৌন্দর্যে না ভালোবাসায় তৃপ্তি থাকে প্রতিনিয়ত, সে চোখে কামনা বাসনার চেয়ে আত্মতৃপ্তি থাকে অবিরত। এই আত্মতৃপ্তির কোনো নিজস্ব নাম হয় না, সেই আত্মতৃপ্তিতে শুধু একে অপরের ভালোবাসায় বেঁচে থাকার স্বপ্ন থাকে। নাদিয়া আর তাসিনের অনুভূতিটা হয়েছে ঠিক এই রকম। তারপর জীবন তার নিজস্ব গতিপথ অনুযায়ী ভালোভাবেই চলছিল। ব্যক্তি বিশেষণে কারো সমীকরণে কোনো গোলমাল ছিল না। নাদিয়া আর তাসিনের মধ্যেও কোনো শূন্যতার সৃষ্টি হয়নি, কোনো বিবাদ ছিল না দুজনের মধ্যে, আর না ছিল কোনো প্রকাশ্য কাব্যকথা। জানুয়ারি মাস শেষে ফেব্রুয়ারিতে পা রাখল। শীত চলে গিয়ে বসন্ত এসে পড়েছে। সকাল সকাল পাখির কলতান, ফুলের সুমিষ্টি সুভাষে মাতানো মন নিয়ে একাগ্রচিত্তে নাদিয়া ভেবে যায় তার জীবনের কথা। যাকে মন থেকে পেতে চেয়েছিল, অবশেষে তাকে পাওয়ার যুদ্ধ জয় করে ফেলেছে। আহিবার ইয়াসের প্রেমের মতো তাদের প্রেমটাও একই। আজকালকার যুগের তথাকথিত প্রেম বলা যায় না। আগের তুলনায় এখন কথোপকথন একটু বেড়েছে, দেখা সাক্ষাতের পরিমাণও একটু বেড়েছে। আগের মতো খামখেয়ালিপনা নেই কারোর মধ্যে। অনুভব শক্তি দিয়ে একে অপরের মন উপলব্ধি করার চেষ্টা এখন জেগে বসেছে উভয়ের মধ্যেই। নাদিয়া আর তাসিনের এই বিষয়টা আপাতত আরশি ছাড়া আর কেউ জানে না। জেরিন যেহেতু নাদিয়ার খুব ভালো ফ্রেন্ড, তাই তাকেও জানিয়ে রাখা উচিত, কিন্তু নাদিয়া সাহস করে বলতে পারছে না। আজ সকাল সকাল কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে নাদিয়া। কলেজে বসন্ত বরণ অনুষ্ঠান রয়েছে আজকে, সে হিসেবে খুব কাছের বন্ধু বান্ধবের পরিকল্পনা করেছে তারা সবাই ম্যাচিং ড্রেস পরবে। ছেলেরা হলুদ পাঞ্জাবি, মেয়েরা সাদা আর সোনালি কম্বিনেশনের শাড়ি। সে অনুযায়ী নাদিয়া তৈরি হচ্ছিল। এমন সময় ওর মা শাহানা হক বললেন, বাহ, দেখি তোকে কি সুন্দর লাগছে, কারণ নজর যেন না লাগে। নাদিয়া লাজুক হাসি হাসলো, হাসি মাখা কণ্ঠে বলল, চিন্তা করো না আম্মু, কারো নজর লাগবে না। না লাগলেই ভালো। আচ্ছা শোন, আহি আসবে তো, তাই না আজকে? হ্যাঁ আসবে, সাথে সম্ভবত ভাইয়াও আসবে। কেন, কি করবা?
আচ্ছা, ওদের বাসায় নিয়ে আসিস, আমি ফোন করে বলবো, তুইও বলিস আজকের দিনটা থাকবে ওরা। আচ্ছা, আসতে রাজি হলেই হয় এখন। হবে না কেন? তুই বললেই রাজি হবে। ও আচ্ছা, এখানে এখন নাটের গুরু বানাচ্ছো? এসব কথা রাখ, ওদের সাথে তাসিন আর জেরিনকেও নিয়ে আসিস। সে যে তাসিন চলে গেল, আর তো দেখলাম না ছেলেটাকে, কি একটা অবস্থা, এসেই চলে গেল। নাদিয়া মনে মনে বলল, তোমার মেয়ে জামাই তো এখনো হয় নাই যে এসে ঘাপটি মেরে বসে থাকবে। যখন হবে তখন দেখো। কিন্তু মুখে শাহানা হকের কথায় সম্মতি জানিয়ে তার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বসন্ত উৎসবের আনন্দে চেয়ে গেছে রাজপথ। সঙ্গীতের কলতার মধুর সুরে কানে বাজছে, উদাসভাবে আশেপাশে কোকিল সুরে তুলছে। কোথা থেকে জানি বউ কথা কও পাখির ডাক ভেসে আসছে। ফুলের দোকানে সারি সারি ফুলে ভ্রমর উড়ে বেড়াচ্ছে। আজ ফুলগুলো যেন নবজীবন লাভ করলো। প্রস্ফুটিত পুষ্পকুড়ির লাল রঙা হয়ে আছে। কাননে কাননে ফুলের মন মাতোয়ারা সৌরভ। শীতকালে গাছপালাগুলো রুক্ষ হয়ে পত্রপল্লব সব ঝরে গিয়েছে। বসন্তের আগমনে পত্রপল্লব সব অপরূপ রূপ ধারণ করেছে। এই রাস্তায় হাঁটতেও এক প্রকার শান্তি অনুভব হয়। তাই নাদিয়া পুরো রাস্তা হাঁটতে হাঁটতে কলেজে এসে পৌঁছালো। কলেজে ঢুকতেই বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল। সবাই পরিকল্পনা মতোই এসেছে। আউফ, শান্ত, তুলি, আরুষি আর নাদিয়া সবাই সময় মতো চলে এসেছে। আউফকে দেখে নাদিয়া বলল, তোকে দেখতে কেমন একদম হিমুর মতো লাগতেছে। এখন শুধুমাত্র খালি পায়ে এপাশ থেকে ওপাশ হেঁটে আয়, বোঝাই যাবে না তুই হিমু নাকি। আউফ। আউফ বলল, মেনে নিলাম আমি হিমু, কিন্তু আমার রূপা কই? রূপাকে এনে দে, তাহলে খালি পায়ে সারা শহর ঘুরে আসছি। শান্ত ওর পিঠ চাপড়ে পড়ল, তোর কপালে রূপা নাই দোষ, আর শুধু রূপা কেন, কেউ নাই তোর কপালে। এটা ঠিক বলেছিস, আমি নিজেও বিশ্বাস করি এতগুলো কাপলের মধ্যে আমি একামাত্র সিঙ্গেল। তোদের সাথে থাকলেও তো নিজের কাছেই লজ্জা লাগবে। ধুর ধুর, আমি থাকবোই না তোদের মাঝে। থাক, তোকে বেশি ঢং করতে হবে না, ঢং করা আমার সাজে না, এটা মেয়েদের প্রসাধনী। আজকে আমার কেউ কাপল না, বহুদিন আগের মতো সবাই সেই পিচ্চিকালের বন্ধু। এমন সময় স্বচ্ছকে আসতে দেখা গেল। সে মূলত আরুষির সাথে দেখা করতে আসছে, কিন্তু তার আশেপাশে সেনাবাহিনীদের দেখে আবার চলে যেতে নিয়ে শান্ত ডাক দিল তাকে। স্বচ্ছ ভাই, তাড়াতাড়ি এদিকে আসেন। স্বচ্ছ আর কোনো কথা না বলে এগিয়ে এলো, বলল, হ্যাঁ বল, কি হয়েছে? কোথায় যাচ্ছেন এখন? আসেন বসেন, গল্প করি। কতদিন পর দেখা হলো আপনার সাথে। আমরা শালা হয়ে আপনার মাঝে মাঝে আদর করে চা পানি খাওয়াবেন, তা তো করেননি না, উল্টো আমাদের দেখলে পালিয়ে বেড়ান। আমরা কি বাঘ না ভাল্লুক? স্বচ্ছ মুখ খিচিয়ে বলল, তোমরা বাগবার লোক হলে তো আমার জন্য ভালো হতো। তোমরা হচ্ছ ক্ষেপণাস্ত্র বাহিনী। কেউ কিছু বলার আগে আরুষি বাধা দিয়ে বলল, আপনি খ্যাপানোর মতো কাজ করলে মানুষ আপনাকে খ্যাপাবে না? আচ্ছা যাই হোক, বাদ দেন। তাওসিন ভাইয়া কোথায় বলতে পারেন? স্বচ্ছ নির্বিকারভাবে বলল। স্বচ্ছর কথা শুনে নাদিয়া মুখ কালো করে ফেলল। এমনটা তো কথা ছিল না। কাল রাতেও তাসিন বলেছে সে আজকে আসবে, অথচ স্বচ্ছ বলছে আসবে না। এটা কেমন হলো? নাদিয়ার মন মেজাজ খারাপ করে দেওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। বাকি সময়টুকু সে তড়িৎ মেজাজেই কাটিয়েছে। বেশ কিছুক্ষণ পর স্বচ্ছ কথা ভুল প্রমাণ করে তাসিনের আগমন ঘটল। নাদিয়া ওকে দেখে জিজ্ঞেস করলো, আপনি নাকি আসবেন না আজকে? কি হয়েছিল? কে বললো আমি আসবো না? কাল না তোমাকে বলছি আসবো আমি। ওই তো স্বচ্ছ ভাইয়া যে বলল আপনি আসবেন না, এই জন্য জিজ্ঞাসা করেছি। আমি তো সকাল সকালই চলে আসছি, একটু আগে পর্যন্ত তো স্বচ্ছর সাথেই ছিলাম। ও কেন বলবে যে আমি আসবো না? আমাকে যেটা বলেছে আমিও তাই বললাম, হয়তো আমার সাথে ফাজলামি করে আপনি আসবেন না। তো আমি আসবো না শুনে কী রকম ফিলিংস হয়েছিল? মন খারাপ করেছিলে নাকি কান্না করেছিলে? আমাকে দেখে কি ছোট বাচ্চা মনে হয়? এই বয়সে কান্না করব আমি? কেন, কত বয়স তোমার? 60 বছরের ঊর্ধ্বে মানুষরাও তো কান্না করে, সেখানে তুমি তো কেবল পিচ্চি। আচ্ছা, এখন আপনি আপনার দার্শনিক কথাবার্তা থামিয়ে রাখেন। দার্শনিক কথাবার্তা থামিয়ে কি রোমান্টিক কথাবার্তা শুরু করব? নাদিয়া তাসিনের কথায় বাঁকা চোখে তাকালো। ওই প্রসঙ্গে কথা না বলে জিজ্ঞেস করলো, জেরিনকে কোথাও দেখছি না কেন? কখন আসবে ও? আহিয়া আপু আর ভাইয়ার সাথে আসবে কিছুক্ষণ পর। ও হ্যাঁ, ভালো কথা। আজকেই প্রোগ্রাম শেষে আম্মু আপনাদেরকে বাসায় যেতে বলছে। আজকের দিনটা থেকে যেতে বলেছে, স্পেশালি আপনাকে যেতেই হবে। আমাকে? আমাকে কেন?
ইতিমধ্যে তারা কি জেনে গেছে আমি তাদের হবু জামাই? রসিকতা করে বলল তাসিন। নাদিয়া বিরক্তি নিয়ে বলল, আরে না, সেদিন যে আপনি যেই চলে এলেন এই কারণে আম্মু মন খারাপ করছে, তাই আজকে যেতে বলেছে আপনাকে। আচ্ছা যাব, সমস্যা নাই। হবু শ্বশুর বাড়িতেই তো, জামাই আদরের সুযোগ সুবিধা পাবো। চোখ টিপি মেরে বলল তাসিন। আহিবা ইয়াসকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিল, কিন্তু ইয়াস আহিবাকে রাগানোর জন্য ইচ্ছে করে ঢিলামি করছিল। আহিবা ঘরে এসে দেখলই ইয়াস এখনও রেডি না হয়ে ফোন টিপছে। রাগের ঠেলায় প্রথম অবস্থায় মুখ দিয়ে কোনো কথাই বেরোল না। নিজেকে সংযত করে বলল, তোমাকে কখন বলে গিয়েছিলাম রেডি হতে? কথা কি কানে যায় না তোমার? ইয়াস মুখ তুলে তাকিয়ে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, ও কি বলছিল তুমি আমায়? কি বলবে বলো? কাজের চাপে সব ভুলে যাচ্ছি। তোমাকে বলেছিলাম আজকে কলেজে অনুষ্ঠান আছে, আমি যাব ওখানে, সাথে তোমাকেও নিয়ে যেতে চেয়েছিলাম। তাই সেই সকাল থেকে বলছে রেডি হয়ে নাও, অথচ আমার কথার কোনো দামই নেই তোমার কাছে। আল্লাহ কি বলে এই মেয়ে, তোমার কথার দাম থাকলে তো ঘরে আমার ভাত বন্ধ হয়ে যাবে। আহিবা আর কোনো কথাই বলল না, ঘর ছেড়ে বেরিয়ে যেতে নিল। তখন ইয়াস পেছন থেকে ডেকে বলল, আমার বউ কি রাগ করেছে? সরি বউ, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আহিবা ওখানে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ইয়াসের দিকে। ইয়াস ফের বলল, এখন রাগ ভাঙানোর জন্য যে আমায় কেন ঠেলা করে পড়াতে হয় আল্লাহ ভালো জানে। সবকিছু একটু লিমিট থাকে। তখন থেকে কি ফাজলামো শুরু করছো তুমি? তোমার কোন পাকাধানে মই দিলাম আমি? সকাল শুরু হতে না হতেই ঝগড়া। সব সময় কিন্তু ভালো লাগে না এসব। আমি কিন্তু রাগ করলে সেই রাগ ভাঙানোর জন্য তোমায় চালাকাট পোড়াতে হয়। আদৌ যখন সমস্যা তোমার, তখন সরাসরি বলে দিলেই হয় আমায়। আরে আরে আরে, তুমি এরকম সেন্টি খেয়ে যাচ্ছ কেন? আমি তো জাস্ট মজা করে কথাগুলো বলছি তোমায়। তোমার কি মনে হয় তোমার রাগ অভিমান আমার কাছে নাটক? তাহলে বল, কিসের জন্য এত কথা? আমার বউকে আমি যা খুশি তা বলবো, তাতে আপনার কি ম্যাডাম? আমার বউকে আপনার ভেতর থেকে ছেড়ে দেন। ব্যাস, অনেক হয়েছে। আমি বাইরে গেলাম, তুমি তাড়াতাড়ি রেডি হও। ইয়াস এপাশ ওপাশ মাথা নেড়ে সম্মতি জানালো। আহিবা ড্রয়িং রুমে আসতেই জিরিনের সাথে দেখা হলো। মেয়েটা রেডি হয়ে বসে আছে সেই কতক্ষণ আগে থেকে, এখন বসে বসে ম্যাগাজিন পড়ছে। আহিবা এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, বাহ, এত ভদ্র মেয়ে। ভাইয়া কি এখনো রেডি হয় নাই? এই বজ্জাত জামাই নিয়ে সংসার করো কেমনে তুমি? ঘাড় দ্বারা কোথাকার। তাহলে ভাবো মা, এত বছর ধরে এটাকে সহ্য করছি কিভাবে? বয়সটা কি কম হলো? এখনো 2 বছরের বাচ্চাদের মতো লাফালাফি করে। তোমার বোনটা কিন্তু অনেক ভালো। নাদিয়ার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ভালো। তবে মাঝে মাঝে ওর মাথাও গরম হয়ে যায়। মাঝে মাঝে এমন ভাব দেখায় যেন খুব ম্যাচিওর, আবার মাঝে মাঝে একেবারে ছেলে মানুষ। এই কদিনে আমরা দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেছি। দুজন দুজনের সাথে সবকিছু শেয়ার করি। দ্যাটস লাইক এ গুড ফ্রেন্ড। আহিবা ইয়াস আর জেরিন যতক্ষণে কলেজে পৌঁছেছে ততক্ষণে অনুষ্ঠানের অর্ধেক শেষ। সবাই এলোমেলোভাবে বসে গল্প করছিল। তাসিন সবাইকে লুকিয়ে নাদিয়াকে একটা চিরকুট দিল, বলল, বাড়ি গিয়ে দেখো। নাদিয়া সম্মতি জানিয়ে সেটা লুকিয়ে রাখলো। আহিবা আর ইয়াসকে নাদিয়া বাসায় যেতে বললে ওরা রাজি হয়। বাড়ি যাওয়ার আগে সবাই একবার টিএসসি রোড এবং বইমেলা থেকে ঘুরে আসবে। বিকেল হওয়া মাত্র সবাই বেরিয়ে পড়ল। সবার থেকে বিদায় নিয়ে নাদিয়া চলল টিএসসি রোডে। তাসিন একটা সময় করে তাকে একটা বেলি ফুলের গাজরা দিয়ে বলল, এই রূপে খালি চলে মানায় না, এই সামান্য ফুলকে ধন্য করো তোমার স্পর্শে। তাসিনের এই কথায় নাদিয়া বেশ লজ্জা পেয়ে গেল। তবে জনসম্মুখে কেউ না থাকলে তাসিনের হাতে তার চুলের বন্ধনে বন্দী হয়ে ধন্য হতো এই গাজরা। বেশ অনেকক্ষণ পর্যন্ত ঘুরে সন্ধ্যার পর বইমেলায় এলো। পেছনের দিকে শানবাঁধানো পুকুর ঘাটে গিয়ে বসলো সবাই। উন্মুক্ত স্বরে মনোমুগ্ধকর কণ্ঠে গান গাইল প্রত্যেকে। উদাসীনতায় ভরা ছিল সেই মুহূর্ত, স্মরণীয় হয়ে স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। বাড়ি ফিরতে ফিরতে তখন রাতে সবাই খেয়ে দিয়েই ফিরেছে, তাই 10টার পর সব গল্প পড়তে বসেছে। এক পর্যায়ে ইয়াস বলল, তোমার তো মন পড়া দ্বীপে যেতে চেয়েছিলে, সামনের সপ্তাহে যাব কিন্তু আমরা। হঠাৎ করে জেরিন সবার মাঝখান থেকে লাফ দিয়ে উঠল, চেঁচিয়ে বলল, ওয়াও, সারপ্রাইজ! যাও ভাইয়া, তোমার সব অন্যায় আমি ক্ষমা করে দিলাম। কি মজা, আগামী সপ্তাহে ঘুরতে যাব। আচ্ছা ভাইয়া, কে কে যাচ্ছি আমরা?
আমরা এখানে কজন আছে সবাই? আচ্ছা, অনেক মজা করব। আমার খুব ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে ছিল দ্বীপটা ঘুরে দেখার। এরপর থেকে শুধু বলে দেখিস যে রে ভাইয়া আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায়। জেরিন দাঁত কেলিয়ে হেসে বলল, না না না, আর কখনো বলবো না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন নাদিয়া তাসিনের দেওয়া চিরকুটটা বের করলো। তাতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, খুব এক্সাইটেড ছিলে বোধহয় চিরকুট নিয়ে, যে কি লেখা আছে তাতে। আসলে তেমন কিছুই না, বসন্তের শুভেচ্ছা জানানোর জন্য লিখতে বসলাম। বসন্তের এই দিনগুলো সব তোমার নামে থাক, আমার থেকে রপ্ত করো। নিঃস্বার্থ প্রেম আর কোকিলের ডাক, অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি। শ্যামবর্ণের মেয়ে নীলাঞ্জনা, তাকে ভালোবাসি। ভালোবাসায় ভরে উঠুক হৃদয়, হাজারো স্বপ্নের ভিড়ে দুঃখগুলো থাকুক তাদেরই আপন নীড়ে। লাগুক মনে বসন্ত হাওয়া, পূর্ণ হোক জীবনের সকল চাওয়া পাওয়া। কিছুটা আবেগে আপ্লুত হয়ে পড়ল নাদিয়া। বসন্তকালটা যে এত সুন্দর সেটা সে কখনোই জানতো না। এত অনুভূতি এই সময়ে আগে তো কখনো টের পাওয়ার চেষ্টা করেনি, আর পাবেই বা কীভাবে? আগে কি তাসিন ছিল তার জীবনে? বসন্তের একটা প্রহর নিয়ে নাদিয়ার জীবনে তার আগমন। ঘুরে ফিরে কানের মধ্যে সেই গানটাই বেজে চলেছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেছে সহজে, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনে, ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। কেটে গেছে আরও কয়েকটা দিন। তাদের মনপুরা দ্বীপ যাওয়ার সময় তারিখ অতি শীঘ্রই এসে উপস্থিত হয়েছে। প্রথমবার নদীপথে ভ্রমণ, প্রথমবার দ্বীপে অবস্থান। পুরো ব্যাপারটাতে সবাই খুব এক্সাইটেড। আজকের আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, খুব সম্ভবত বৃষ্টি হবে। নাদিয়া আর তাসিন ব্যস্ত রাস্তা ধরে হেঁটে যাচ্ছে সামনের দিকে। গন্তব্য তাদেরও ঠিক জানা নেই, তবে দু চোখ যেখানেই যায় সেটাই বোধহয় আজকের গন্তব্যস্থল। নাদিয়া চুপচাপ হেঁটে যাচ্ছে সামনের দিকে। বাসা থেকে বের হওয়ার থেকে এখনো পর্যন্ত তাসিনের সাথে একটা কথাও বলেনি। এর কারণ আজ কলেজ মিস দিয়ে তাসিনের সাথে যাচ্ছে, তা বা তারই অনুরোধে। কাল খুব করে জোর করেছিল কোথাও ঘুরতে যাবে। নাদিয়া মানা করে দিলেও তাসিন সেটা শোনেনি। জোর করে হলেও ওকে নিয়ে বেরিয়েছে। সকাল সকাল বাসার সামনে দাঁড়িয়েছিল। নাদিয়া আগের দিন রাতে তাসিনকে না বলে দিয়েছিল, বিধায় সে কলেজে যাওয়ার জন্যই বের হয়েছিল। কিন্তু নাছরবান্ধা তাসিন তার কথাতেই অটুট। এই কারণে নাদিয়া বিক্ষিপ্ত মন নিয়ে সামনে এগোচ্ছে। তাসিনের সাথে একটা কথাও বলেনি। তাসিন সুযোগ খুঁজতে কোনো কথা বলার, কিন্তু যথাযোগ্য কোনো সুযোগ আপাতত খুঁজে পাচ্ছে না। তাই সে মনে মনে সুযোগের গোষ্ঠী উদ্ধার করছে। বারবার মনে হচ্ছে নাদিয়া যদি এখন কিছু সাথে একটা ধাক্কা খেয়ে পড়ে যায়, তাহলে তো সে কথা বলার একটা সুযোগ পাবে। এমনি দিন 2-3 বার আছাড় খায় এই মেয়ে, কিন্তু আজকে যে দরকার তাই আর কিছু হবে না। আর সুযোগের অপেক্ষায় থাকতে হলো না। নাদিয়া নিজেই হাঁটা থামিয়ে তাসিনের দিকে তাকিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তাসিন নিজেকে সামলে নিয়ে বলল, কোথাও নিয়ে যাচ্ছি না তো, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। তাহলে কলেজে চলেন। নাদিয়া নির্বিকারভাবে উত্তর দিল। তাসিন দমে গিয়ে বলল, সারাদিন কলেজে কি কাজ তোমার? ক্লাস তো একটাও করো না, শুটকির সাথে টই টই করে ঘুরে বেড়াও। একদিন কলেজ মিস দিলে কোন মহাভারত অশুদ্ধ হবে? কোন মহাভারত অশুদ্ধ হবে সেটা আপনি বুঝলে তো কাজই হতো, কিন্তু আফসোস আপনার মোটা মাথায় তো এত কিছু ঢুকে না। তাসিন চিন্তিত ভঙ্গিতে বলল, ঠিকই বলেছ, তবে হ্যাঁ, যেখানেই যেতে চাও নিয়ে যাব, কিন্তু কলেজে যাওয়ার কথা আজ মুখে এনো না। ওখানে যেতে ইচ্ছে করছে না আজকে। জাহান্নামের চৌরাস্তায় যাবেন? তাসিন নির্বিকার ভঙ্গিতে বলল। তুমি নিয়ে গেলে আমার যেতে কোনো আপত্তি নেই। নাদিয়া বিরক্ত হলো, ফের বিক্ষিপ্ত মুখে সামনে এগোতে লাগলো। একবার তাসিনের দিকে তাকিয়ে বলল, রাস্তার মধ্যে চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না একদম। কথা বললেই আপনার গর্দান নিব। তাসিন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। পরক্ষণে আবার মিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আগামীকাল পত্রিকার পাতায় পাতায় লেখা থাকবে, এক চশমিশ পিচ্চিমের হাতে তার হবু জামাই খুন। এই ব্যাপারটা কি ভালো দেখাবে? তুমি বলো। পরে তোমাকে পুলিশের টানাটানি করবে,
নানান ধরনের মামলা হবে। নাদিয়া কড়া চোখে তাকালো তাসিনের মুখশ্রী পানে। তাকিয়েই খেয়াল করলো তাসিনের চোখ মুখ জুড়ে দুষ্টুমির হাসি, আর ওষ্ঠ যুগালে প্রতিবারের মতো সদাচরিত সেই সুনিপন হাসি লেপ্টে রয়েছে। তাসিনের চোখে মুখে হাসি দেখে নাদিয়া আর কিছু বলার সাহস পেল না। এরপরও রাগ দেখালে সেটা অন্যায় করা হবে, তাই যত সম্ভব রাগ নিজের নিয়ন্ত্রণে এনে তাসিনের হাত ধরল। হঠাৎ করে তাসিনের মুখ থেকে হাসি মিলিয়ে বিস্ময় দেখা গেল। নাদিয়া চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হলো? প্রত্যুত্তরে তাসিন বলল, না কিছু না। হঠাৎ করে রাগ কি উবে গেল? কেন, আমি রেগে থাকলে বুঝি আপনি খুশি হতেন? আবার রাগ করতে হবে নাকি আমাকে? না না, এটাই ঠিক আছে। নাদিয়া আর কোনো কথা না বলে হেলে দুলে হাঁটতে লাগলো তাসিনের হাত ধরে। এতক্ষণে আকাশে মেঘ ছিল, এখন এক চিলটে রোদের দেখা মিলেছে। হালকা ঠান্ডা বাতাস বইছে, সাথে মিষ্টি রোদ। পাশে ভীষণ প্রিয় একজন মানুষ। অনুভূতিটা মন্দ না, বেশ জোরালো, ডায়েরির পাতায় বন্দি করে রাখার মতো। কাল বাদে পরশু তাদের যাওয়ার দিন, তাই সবারই গোছগাছ প্রায় রেডি। শুক্রবার রাত 8টায় তাদের লঞ্চ। ওখানে পৌঁছাতে পৌঁছাতে 10টা অথবা 11টা বাজবে। ইয়াশ আগেই রিসর্ট বুক করে রেখেছে। এই ব্যাপারটায় সবচেয়ে বেশি এক্সাইটেড রয়েছে জেরিন। সে অলরেডি বলে দিয়েছে ওখানে গিয়ে ভালো লাগলে এখানে এসে বিয়ে করবে, তারপর জামাইয়ের সাথে নিয়ে আবার যাবে ঘুরতে। এটা শুনে ইয়াশ বলল, তাহলে কি আমি আগে ভাগে পাত্র রেডি করে রাখবো? না মানে তাহলে ওখান থেকে এসে খুব তাড়াতাড়ি ঝামেলা বিদায় করতে পারবো। জেরিন তেরে এসে বলল, আমি ঝামেলা? আচ্ছা যাও, তোমাদের দুই ভাইকে সারা জীবন জ্বালানোর জন্য আমি বিয়ে না করেই থাকবো। তোমাদের ঘরে বসে বসে খাবো, আর কি জোস লাইফ আমার। সরি, তোকে ঘাড়ে দিতে পারবো না। তখন আমাদেরও বয়স হয়ে যাবে, তুইও বড় হয়ে যাবি। তোকে ওই বয়সে কিভাবে ঘাড়ে উঠাবো? এখন যেই মোটু তুই। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম ভাইয়া। আমি মোটু? চোখ কি কপালে নিয়ে হাঁটো নাকি? চোখ আমার চোখের জায়গাতে আছে। থাক, এখন আর ঝগড়া করতে ইচ্ছে করছে না। তাছাড়া তুমি তো পরশুদিন আমাদের নিয়ে যাবে। এই শোধ না হয় সেখানে গিয়ে তুলবো। কিভাবে এর শোধ তুলবি? জেরিন পৈশাচিক হাসি দিয়ে বলল, একটা কিডনি বিক্রি করার জন্য রেডি হও, নয়তো মানিব্যাগ ফাঁকা করার জন্য রেডি হও। বলে চুল উড়িয়ে চলে গেল। ইয়াশ ওখানে দাঁড়িয়ে বোকার মতো চেয়ে রইল। জেরিন চলে যেতেই একটু চেঁচিয়ে উঠে ওকে উদ্দেশ্য করে বলল, দেখিস, ওখানে গিয়েই তোর বিয়ে দিয়ে দেব। তারপর জামাইয়ের টাকা খোসাস। আমি এখন এসবের মধ্যে নেই। জেরিন নিজের ঘর থেকে ওকে দিয়ে বলল, কিপটা কোথাকার, তোমার মতো কিপটা ভাই আমার না হলেও চলতো। আহিবা নাদিয়াকে বলেছিল যেন সকাল সকাল ও বাড়িতে চলে আসে, কিন্তু নাদিয়ার তো কলেজ আছে, তাই সে আজ সকালে যেতে পারল না। ওখানে যাচ্ছে সপ্তাহখানিকের জন্য। বন্ধু বান্ধবের সাথে তো শেষবার দেখা করতে হবে, কতদিনের ব্যাপার। নাদিয়া কলেজে যেতেই সবাইকে পেয়ে গেল একসাথে। সবাই ক্যান্টিনে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। নাদিয়াকে দেখে শান্ত বলল, তোর অপেক্ষাই করছিলাম এতক্ষণ পর্যন্ত। কেন, আমাকে আবার পচানোর জন্য? আরে না, তাসিন ভাই খুঁজতে আসছিল তোকে। কেন, কিছু কি বলেছে? না, তবে বলে গেছে তুই এলে যেন দেখা করিস তার সাথে। যা এখন দেখা করে আয়। নাদিয়া চেয়ার টেনে বসে পড়ল। সমস্যা নেই, পরে দেখা করলেই হবে। আউফ হঠাৎ সন্দেহভাজন দৃষ্টি নিক্ষেপ করলো। তাওসিন ভাইয়ের সাথে কি তোর কোনো চক্কর চলছে? সত্যি করে বল তো। কয়েকদিন যাবৎ তাওসিন ভাই আর তোর কাজ কারবার খুব সন্দেহজনক মনে হচ্ছে। নাদিয়া হঠাৎ করে থতমত খেয়ে গেল। আরুষির দিকে তাকালো অসহায় দৃষ্টিতে। আরুষি নির্বিকার রইল। উপস্থিত চারজনের দৃষ্টি নাদিয়ার দিকে। ভাবটা এমন যেন তারা সব শিকারী, আর নাদিয়া ফাঁদে পড়া কোনো অসহায় প্রাণী। নাদিয়ার উত্তর না পেয়ে শান্ত বলল, আমরা ইদানিং খুব সন্দেহ হয় এদেরকে নিয়ে। অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, তারপর ভাবলাম আমাদের সন্দেহ যদি আবার ভুল হয়। আজকে আউফের কথা শুনে এটা মনে হলো। নাদিয়া মনে মনে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আরুষি জানে নাদিয়া এই ব্যাপারটা কাউকে জানতে দিতে চায় না, কোনো কারণ নেই। তবুও নাদিয়া সবার কাছ থেকে আপাতত ব্যাপারটা গোপন রেখেছে। যখন জানানোর প্রয়োজন মনে করবে তখন সে নিজেই বন্ধু বান্ধবদের জানাতো। কিন্তু এখন সবাই যেভাবে জেগে ধরেছে, উত্তর না পেয়ে ছাড়বে বলে তো মনে হয় না। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো আরুষি। বলল, আরে বাদ দে তো, তুই সব আজগুবি কথা বলিস। আর ওদের মধ্যে যদি কোনো চক্কর চলেও থাকে তাতে আমাদের কি? আউফ বলল, আমাদের আবার কি হবে? কিছুই না।
তবে ওর মতিগতি ঠিক লাগছে না, প্রেম করলে আমাদের বলবে, কি সমস্যা? তুলি বলল, সেটাই তো, বলেই দে আমাদের। আমরা কি তোকে না জানিয়ে প্রেম করেছি? আমাদের নারী নক্ষত্র সবটাই তো তোরা সবাই জানিস। তুইও বল না প্লিজ, প্রেম টেম করিস নাকি তোরা? নাদিয়া বুঝলো এতগুলো মানুষের সামনে মিথ্যে বলা তার পক্ষে সম্ভব না, কিন্তু পারতপক্ষে সত্যিটাও বলতে চাচ্ছে না। বেশ কিছুক্ষণ নিজ মনে ভাবলো, সিদ্ধান্ত নিল বলেই ফেলবে। কি লাভ গোপন করে? তাছাড়া সে কি টাইম পাস করতেছে যে কাউকে জানানো যাবে না? বরং সবাই জানলেই ভালো, এতে সবার সাপোর্ট পাওয়া যাবে। নাদিয়া মুখ কাচুমচু করে বলল, হ্যাঁ মানে ওই আর কি। আউফ তুড়ি বাজিয়ে বলল, দেখেছিস, আমি বলেছিলাম না এই মেয়ে ডুবে ডুবে জল খাচ্ছে, আমাদেরকে বলিসনি কেন? বিশ্বাসঘাতক বেঈমান কোথাকার, নিজে একা একা প্রেম করছে। সে কবে বলেছিলাম আমাকে একটা লাইন করিয়ে দে, দিলই না, অথচ নিজেই লাইন ক্লিয়ার করে ফেলেছে। তুলি চেয়ারে হেলান দিয়ে বলল, আমি আগেই জানতাম দুজনের মধ্যে কুচকুচ হোতাহে টাইপের কিছু চলছে। আরে বাবা, মানুষের ভাবভঙ্গি দেখলে তো কিছু আন্দাজ করা যায়। সেদিন তোকে আর তাসিন ভাইয়াকে কথা বলতে দেখে আমি মনে মনেই সব ভেবে নিয়েছিলাম। শান্ত ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কবে থেকে চলছে তোদের চক্কর? নাদিয়া মেখিয়ে এসে বলল, সপ্তাহখানেক হবে, কিন্তু তুই এভাবে চক্কর চক্কর বলছিস কেন? এই শব্দটা আমার একদমই পছন্দ না। ঠিক আছে, আর বললাম না, চালিয়ে যা তোদের প্রেম কাহিনী, আমাদের একটু দর্শক হয়ে দেখি। কেন তোদের কেন দেখতে হবে? নিজেরাও তো প্রেম করিস, নিজেদের তাই দেখ। আর একজনের প্রেম কাহিনী তোদের দেখতে হবে না। শান্ত দাঁত কেলিয়ে হেসে বলল। আচ্ছা সুইটি। আউফ বলল, নিজেরটা নিজের মতো গুছিয়ে ফেলেছিস, এখন আমার একটা ব্যবস্থা করে দে। সেই কবে তোকে বলেছিলাম একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে আমায়। আমি কিভাবে তোকে গার্লফ্রেন্ড জোগাড় করে দিব? আমি কি ধরে ধরে গার্লফ্রেন্ড পাচার করি যে তার মধ্যে থেকে তোকে একটা এনে দিব? আমাকে দেখে কি পাচারকারী মনে হয়? এই উত্তর আউফ দিল না, অর্থাৎ উত্তর দেওয়ার সুযোগ পেল না। পেছন থেকে তাসিন এসে বলল, না, তোমাকে দেখে আমার মন হরণকারী মনে হয়। সেদিন সন্ধ্যার পর নাস্তা করে নাদিয়া পড়তে বসেছিল। পড়ায় যেই মনোযোগ দিয়েছে তখনই ফোনের টুংটাং আওয়াজ মনোযোগের ব্যাঘাত ঘটল। ফোন হাতে নিয়ে দেখলো তাসিন ফোন করেছে। ঘড়ির দিকে তাকালো সে। এই সময় তো কখনো তাসিন ফোন করে না। সে জানেই এটা নাদিয়ার পড়ার সময়। আজকে হঠাৎ ব্যতিক্রম ঘটলো কেন? ভাবনার মধ্যে তাসিন ফের ফোন করলো। নাদিয়া আশেপাশে তাকিয়ে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তাসিন তড়িঘড়ি করে বলল, কোনো কথা না বলে তাড়াতাড়ি তোমার বাসার সামনে আসো, আমি এখানে আছি। তোমার সাথে এক পলক দেখা করেই চলে যাব। সো ফার্স্ট। নাদিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তাসিন ফোন কেটে দিল। নাদিয়া এখন নিচে যাবে কিভাবে? বাসায় তো তার মা আছে। এই সন্ধ্যাবেলায় তো তাকে বের হতে দেবে না। ভাবতে ভাবতেই হঠাৎ করে মাথায় একটা আইডিয়া এলো। মাকে গিয়ে বলল, মা, আমার একটা ওড়না পাচ্ছি না, সম্ভবত তুমি ছাদে রেখে এসেছো, আমি একটু দেখে আসি গিয়ে। ব্যাস এটুকু বলেই নাদিয়া হাওয়া। শাহানা পেছন থেকে বলল, আমি তো সন্ধ্যার আগেই সব কাপড় নিয়ে এসেছি, আর কোনো কাপড় নাই তোর আলমারির মধ্যে দেখ। কিন্তু নাদিয়া শুনল না। ধপধপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। মূল ফটকের একপাশে তাসিনকে দেখা গেল। নাদিয়া পেছন থেকে ওর হাত টেনে ধরল। তাসিন সামনের দিকে ফিরে হাসি মুখে তাকিয়ে বলল, চলে এলে তাহলে? বাহ। এই সময় আপনি এখানে কেন? জানেন এখানে আসতে কত বাহানা দিতে হলো আমায়? প্রেমে পড়লে মানুষের একটু একটু রিস্ক নিতেই হয়। এটা তো সামান্য, এর যে কত মহা ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে মানুষ। এখন কি আমাকেও সেসব করতে বলছেন আপনি? আরে না। নাদিয়া খেয়াল করলো তাসিনের হাতে একটা সিগারেট। নাদিয়া বলল, এখানে কেন এসেছেন আপনি? আসছিলাম একটা কাজে। কি কাজ এই সময় আপনার, তাও আবার আমাদের এইখানে? কত কাজ থাকে মানুষের। আমি মানুষের কাজের কথা শুনতে চাই না, আমি আপনার কথা শুনতে চেয়েছি। আসলে আপনার কোনো কাজই নেই এখানে, আপনি ইচ্ছে করে আমার সাথে দেখা করার জন্য আসছেন, ঠিক বলছি না? তাসিন হাতে থাকা সিগারেটটা নিভাতে নিভাতে ফিসফিসিয়ে বলল, ধরেই যখন ফেলেছ তখন আবার জিজ্ঞাসা করে লজ্জা দেওয়ার কি দরকার? নাদিয়া এই কথা শুনলেও তার উত্তর দিল না। উল্টো বলল, হাতে সিগারেটটা নিভিয়ে কেন ফেললেন? তুমি সামনে আছো যে এই জন্যে। আমি সামনে আছি দেখে কি হয়েছে? আমি কি আপনাকে বলেছি কিছু? বলা লাগে না, মেয়ে মানুষ এই জিনিসটা খুব অপছন্দ করে। মেয়ে মানুষের মনের মধ্যে ঢুকে বোধ হয় বসে আছেন আপনি। এটা বোঝার জন্য মেয়ে মানুষের মনের মধ্যে ঢুকে বসে থাকতে হয় না, তাদের দৃষ্টি দেখেই বোঝা যায়।
আমার দৃষ্টি দেখে কি বোঝা গেছে যে আমি সিগারেট অপছন্দ করি? না, এখনো এমন কিছু বুঝি নাই। তাহলে আমি তো আপনাকে বলিও নাই সিগারেট ফেলে দিতে, বরং আমার তো ভালো লাগে। তাসিন অবাক হয়ে বলল, সিগারেট খাওয়া ভালো লাগে? খাবে নাকি একটা? ধুর, আমি কেন খেতে যাব? আমি তো বলেছি আপনার খাওয়াটা ভালো লাগে, খাবেন, তবে অল্প। এই জিনিসের নেশা আমার খুব একটা নাই, 2 দিন পর একটা বা 2টা। ভালোই। নাদিয়া ছোট্ট করে উত্তর দিল। তবে তাসিনকে বলতে পারল না। সে প্রথম এই সিগারেট খাওয়া দেখেই তাসিনের প্রেমে পড়েছিল। কথাটা বলা যেতে থাকে, কিন্তু লজ্জা করছিল। নাদিয়াকে চুপ থাকতে দেখে তাসিন বলল,